নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভ দৃষ্টি, কলমে দেবিকা সাহা। তুমি এতটা ভেঙে পড়েছো কেন? সুজাতর সঙ্গে তো কথা বলতে হবে আগে। ওর সিদ্ধান্তে অনড়, ও ওখানেই সেটেল হবে। আসলে সুজাতর জন্য এই চাকরিটা ভীষণ দরকার। ওর বাড়ির যে অবস্থা তাতে ওকে বাড়ির পাশে দাঁড়াতেই হবে। আরে বাবা, তাতে তো কোনো সমস্যা নেই। তার সঙ্গে তোমার আর ওর সম্পর্কটা না থাকার কী কারণ? আমি জানি না বৌমণি। ও শুধু আমাকে এটাই বলেছে যে ওর পক্ষে কেরিয়ারের বাইরে আর কিছু ভাবা সম্ভব নয়। নতুন চাকরি, তাই এখন পুরোপুরি চাকরিতে ফোকাস করতে চায়। আর এদিকে মা আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখছে। তা যাও, মা রাজি হয়েছিল সুজাতর সঙ্গে দেখা করতে, কিন্তু এখন এইসব নিয়ে সুজাত একেবারেই কথা বলতে রাজি নয়। ইনফ্যাক্ট ওর কাছে তো এখন আমাকে সময় দেওয়ার মতো সময়ই নেই। আমি জানি না বৌমণি কী হবে। আমি ঘরে যাচ্ছি, আমার কিছু ভালো লাগছে না। আহেলি চলে যেতেই দৃষ্টি নিজেও খানিকটা চিন্তায় পড়ে গেল। এটা কি হয়ে গেল মেয়েটার সঙ্গে? সুজাতর সঙ্গে একদিন দেখা হয়েছিল দৃষ্টির। প্রথম দিনে আলাপে ছেলেটাকে তো বেশ ভদ্র আর মার্জিত বলেই মনে হয়েছিল, কিন্তু তাহলে হঠাৎ কি হলো? নাকি আমারই ভাবনার কোথাও ভুল ছিল? ছেলেটা আদৌ এমন না। শুভঙ্করের সঙ্গে একবার এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। কথাটা মনে আসতেই দৃষ্টির সোফা থেকে উঠে দাঁড়ালো। শুভ বাড়ি এসেছে কিছুক্ষণ হলো, ওর জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে যাই। কথাটা ভেবেই দৃষ্টি রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কী আর হবে? জানো তো দৃষ্টি, এই ব্যাপারটাতে বলার কিছু নেই। আজকাল রিলেশনশিপগুলো এরকমই, বেটার অপশান খোঁজে। আর এই বেটার অপশানের চক্করে পড়েই তো জীবনের কত কিছুই আমরা হারিয়ে ফেলি। আহেলি এভাবে ঠকে যাচ্ছে, আর এটা আমরা বসে বসে দেখব? ভালোবাসা যে চিনতে পারে না, ঠকে যায় সে। কাজেই লস বা ঠকে যাওয়াটা আহেলির নয়। শুভ যত সহজে কথাগুলো বলে দিল, দৃষ্টি এত সহজে মেনে নিতে পারছে না ব্যাপারটা। একটা ছেলে এভাবে কারো জীবন নিয়ে খেলতে পারে? মানুষের মন এভাবে চেঞ্জ হয়? ভালো চাকরি পেয়েছে বলে নাকি এখন থেকে কেরিয়ার ফোকাসিং হবে, বেশি করে কাজের দিকে ফোকাস করবে। আর তাই পুরনো সম্পর্ক নিয়ে ভাবা যাবে না, এমন যুক্তি দৃষ্টির কাছে একেবারেই নতুন। শুভ হয়তো বুঝতে পারছে দৃষ্টির মনের অবস্থাটা। স্টাডি রুমের দিকে নিজের বালিশটা নিয়ে এগিয়ে গেল মেয়েটা। তবে কিছুক্ষণ বাদে কি মনে হতে শুভ নিজেও নিজের বালিশটা নিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। তুমি এখানে কিছু বলবে? শুভকে এই সময় বালিশ নিয়ে স্টাডি রুমে আসতে দেখে একটু অবাকই হলো দৃষ্টি। বালিশটা নিয়ে বেশ আরাম করে স্টাডি রুমের সোফাটার উপর বসলো শুভ। তারপর বেশ শান্তভাবে দৃষ্টিকে একটা প্রশ্ন করলো। আচ্ছা দৃষ্টি, হোয়াট ইজ লাভ? মানে ভালোবাসা মানে, বা ভালোবাসা বলতে তুমি কি বোঝো? মানে মানেটা খুব সহজ দৃষ্টি। ভালোবাসার ব্যাখ্যাটা কি তোমার কাছে? দৃষ্টিকে চুপচাপ থাকতে দেখে শুভ নিজে থেকেই নিজের কথাগুলো বলে উঠল। আমার কাছে ভালোবাসা মানে ভালো থাকা নিজের মানুষটাকে নিয়ে। আবার কাছে কিন্তু ভালো থাকার আরেকটা নামই ভালোবাসা। এমনটা নয় যে আমার কেরিয়ারে একদিক আর ভালোবাসা আরেক দিক। কোনো কিছুকে বাদ দিয়ে জীবন চালানোটা সম্ভব নয়, তাই আমি কোনো কিছুকে বাদ দিতেও চাই না। তবে কি জানো তো, এই একটা ব্যাপারে একটা নিষ্ঠুর থাকাটা ভালো। আজকে কেরিয়ারে ফোকাস করার জন্য যদি নিজের ভালোবাসাকেই দূরে সরতে হয়, নিজেকে এগোনোর জন্য যদি নিজের ভালোবাসাটাকে পিছিয়ে রাখতে হয়, তাহলে আমি বলবো এটা ভালোবাসা নয়। আর যাই হোক, ভালোবাসার বন্ধন এত আলগা নয় যে কিছুর জন্য তাকে ছেড়ে যেতে পারে। একটা গান আছে জানো তো, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে সয়ে যেতে হয় ভালোবাসা হলে পরে। ভালোবাসা আর ভালো লাগা শব্দ দুটোর মধ্যে বিস্তর ফারাক। আর আজকালকার জেনারেশন এই শব্দ দুটোগুলোকেই গুলিয়ে ফেলে। তাই জন্যই তো এত সমস্যা, চারদিকে এত মন ভাঙার গল্প। আমি জানি আহেলি কষ্ট পাচ্ছে, কষ্ট পাবেও হয়তো কিছুদিন, কিন্তু বিশ্বাস করো ঠিকও হয়ে যাবে। কিন্তু এর মধ্যে আহেলির দোষটা কোথায়? দোষ তো ওর নেই। ওই যে বললাম, আজকাল এসব হিসেবই বড্ড মেকি, বড্ড গোলমেলে। ভালো লাগা আর ভালোবাসা শব্দ দুটোর গভীরতা বুঝতে হবে আগে, সেটারই তো অভাব সব জায়গায়। শুভর কথাগুলো একেবারেই সত্যি। শুভ যে নিজের ভালোবাসায় কতটা লয়াল, এটার দৃষ্টি প্রতিদিন প্রতিনিয়ত অনুভব করতে পারছে। আমি কি আদৌ তোমায় এতটা ভালোবাসতে পারবো কখনো শুভ? কে অনায়াসে বলে দিলে যে ভালোবাসা শব্দটার মানে? তোমাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা বেশ, আমার তো বলা হয়ে গেল যা বলার। এবার তুমি বলো তো, তোমার কাছে ভালোবাসা মানে কি?
দৃষ্টি ভাবনার মধ্যে কথাটা বলে উঠল শুভ। যেদিন ভালোবাসার মানেটা ভালো করে বুঝতে পারবো সেদিন বলবো। দৃষ্টির কথাটার উত্তর হিসাবে কিছুই বলল না শুভ, শুধু একটু হাসলো। গুড নাইট, ঘুমিয়ে পড়ো। আজ সকালে ঘুম থেকে উঠেই সুজাতার নাম্বারে ফোন করেছে আহেলি। দুবার রিং হতেই ফোনটা রিসিভ হলো। আচ্ছা সুজাত, তোমার কি হয়েছে বলো তো? কালকে রাতে এতবার ফোন করলাম, তুমি ধরলে না তো। আমি ব্যস্ত ছিলাম আহেলি, আগেও তো ব্যস্ত থাকতে, কিন্তু তখন তো এমন করনি কখনো। আমি জানি আগে আমি এমনটা করিনি, আমাদের সম্পর্কটা স্মুথলিই চলছিল, কিন্তু এখন করছি। আমি জানি আহেলি আমার কথাগুলো শুনে হয়তো তোমার কষ্ট হচ্ছে। কষ্ট পাচ্ছি সেটা যখন বুঝতে পারছো, তাহলে কষ্ট দিচ্ছ কেন? দেখো আহেলি, আমাদের সম্পর্কটা আর স্মুথলি চলবে না, এটা আমি বুঝে গেছি। তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তোমার জন্য ভালো। না, আমি বুঝতে পারছি না। দেখো, আম, তোমার আর আমার লাইফস্টাইলটা প্রথম থেকেই আলাদা। তোমার মতো যখন তখন যে কোনো সিদ্ধান্ত আমি হুট করে নিতে পারি না। আমি এখন বিয়ে করতে পারবো না আহেলি, না তো বিয়ে করতে পারবো আর না বিয়েটা নিয়ে এই মুহূর্তে ভাবতে পারবো। আমি সবে চাকরিটা পেলাম, আমাকে এখন এটাতে ফোকাস করতে হবে। তুমি তো জানো একটা চাকরির জন্য আমি কিভাবে ঘুরে বেরিয়েছি। আর আজকে যখন চাকরিটা পেলাম তখন আমার প্রথম কাজটা হবে এটাতেই ফোকাস করা, নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এসবের বাইরে গিয়ে আমি কিছুই করতে পারবো না। আমার বাড়ির পাশে আমাকে দাঁড়াতে হবে, তাই আমি স্বার্থপরের মতো নিজেকে নিয়ে এখন একেবারেই ভাবতে পারবো না। আর তুমি যেভাবে লাস্ট কয়েকদিন ধরে বিয়ের জন্য পাগল হয়ে উঠেছো, তাতে আমি স্পষ্ট করে একটা কথা বুঝে গেছি, তুমি আমার মতো করে আমার সঙ্গে থাকতে পারবে না। এত কিছু ভেবেই বলছি, উই হ্যাভ টু স্টপ দিস জার্নি। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে দিয়ে আহেলিকে আর কিছু বলার সুযোগটা না দিয়েই ফোনটা কেটে দিল সুজাত। কি বলে গেল ও এসব? উই হ্যাভ টু স্টপ দিস জার্নি। রাগের মাথায় ফোনটাকে ছুঁড়ে ফেলে দিল আহেলি। ফোনটা ছুঁড়ে ফেলে দিল। 5 মিনিটের মাথায় ফোনটাকে আবার ধরতেই হলো। না ধরে উপায় কি? কালকের ক্লাস টেস্টের রেজাল্ট জানতেই সৌম্যর ফোন। একে তো মেজাজ খিটখিটে হয়ে গেছে সুজাতর কথাগুলো শুনে, তার ওপর ক্লাস টেস্টের রেজাল্টও তেমন টেনে টুনে পাস। এই পাশ করার জন্য নাকি সৌম্যকে খাওয়াতে হবে, কারণ অ্যাকর্ডিং টু হিম ওর খাতা দেখে টুকে নাকি আমি এই টেনে টুনে মার্কসটা এসেছে। দেখতে পাচ্ছে আমি কি বিশাল ঘেটে আছি আমার রিলেশনশিপ নিয়ে, সেটা জানার পরেও ওকে এখনই ট্রিট দিতে হবে। যত সব রস খাইয়া হইয়া মাতাল। ওই দেখো, হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। ও সে লাগামখানা ধরে দেখো কোন জনা, কোন জনা লাগামখানা ধরে দেখো কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। মায়ের কথা মতো রান্না করে দাঁড়িয়ে মটরশুঁটিগুলোর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছিল দৃষ্টি। আজকে এখানে একটা রিলেটিভের বাড়িতে নিমন্ত্রণ আছে দুপুরবেলা। আসলে বিয়ের পর নতুন বউয়ের বরের আত্মীয় স্বজনের বাড়ির নিমন্ত্রণ খাওয়া একটা প্রচলিত নিয়মের মধ্যে পড়ে। এটা জয়শ্রী দেবীর একটা বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়িতে ছেলে বৌমাকে নিয়ে যাওয়ার কথা বেশ কয়েকদিন হলো চললেও এর মধ্যে সময় করে আর হয়ে ওঠেনি। তাই আজকে সময় পেতেই এই ব্যাপারটা তার দেরি করলো না জয়শ্রী দেবী। সেই মতোই সবটা প্ল্যান। তবে এই নিমন্ত্রণে শুধু শুভ আর দৃষ্টি নয়, মোটামুটি বাড়ির সবাই যাচ্ছে। সকালের খাবারটা বাড়িতে কমপ্লিট করে তারপর বেরোনো। আহলের মনটা খারাপ হলেও মায়ের কথাতেই যাচ্ছে। কোথাও বেরোলে মনটা যদি একটু ডাইভার্ট হয়, তাই অনিচ্ছা সত্ত্বেও যাওয়ার সম্মতি। মটরশুঁটির খোলাগুলো ছাড়াতে ছাড়াতে একটা বুদ্ধি আসলো দৃষ্টির মাথায়। ঘড়ির দিকে একবার তাকিয়ে নিল, 8টা বেজে গেছে, তার মানে আহলি ঘুম থেকে উঠে গেছে। আজকে রবিবার হওয়ায় বাড়ির সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আহেলির সঙ্গে তাহলে একটু একা কথা বলা যাবে। ফোনটা হাতে নিয়ে আহেলির নাম্বারে ফোন করলো দৃষ্টি। ওপাশ থেকে রিসিভ হতেই দৃষ্টি তাড়াতাড়ি আহেলিকে নিচে আসতে বলল। বলো বৌমনি, আমায় ডাকছিলে? আহেলির চোখ মুখে এটা স্পষ্ট যে ওর ঠিক করে রাতে ঘুমোয়নি। অবশ্য এটা হওয়া তার স্বাভাবিক। মনে মনে আহেলির জন্য খারাপ লাগলেও মুখে কিছু প্রকাশ করলো না। এই আহলি, রান্না করবে আমার সঙ্গে? কড়াইশুঁটি কচুরি বানাবো সকালের ব্রেকফাস্টে। বৌমনের কথাতে না করলো না আহেলি। তাছাড়া আহেলি বোঝদার মেয়ে, কোনো কাজের মধ্যে ইনভলভ হলে যে মনটা ভালো হতে পারে এটা বোঝে মেয়েটা। তাই দৃষ্টির কথা মতো রান্নাঘরের ওপাশে এসে দাঁড়ালো। আচ্ছা বৌমনি, এটা কেমন কথা বলো তো? কেরিয়ারে ফোকাস করবো বলে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে হবে। আমি যে মাকেও সুজাতার কথা বলে দিয়েছিলাম। এখন মা যদি জানতে পারে আমার এই এত পছন্দের এত ভালো ছেলেটা এরকম, তাহলে মা আমার ওপর আর ভরসা করতে পারবে?
দুদিনও লাগবে না আমার বিয়েটা দিতে। আর সত্যি বলতে বৌমনি, সুজাতার থেকে এমন ব্যবহার পাওয়ার পর আমি আর কাউকেই মন থেকে বিশ্বাস করতে পারবো না। এই যে এত কিছু ভাবতে হবে না এখন। আহিলের হাতটা ধরেই নিজের দিকে ঘুরিয়ে নিল দৃষ্টি। কালকে তোমার দাদাভাই একটা কথা বলছিল জানো তো, বলল যে ভালোবাসা আর ভালো লাগা শব্দ দুটো নাকি আলাদা। আসলে ভালোবাসলে আজীবন এই ভালোবাসি শর্তটা নিয়ে নাকি এগিয়ে যাওয়া যায়। আমি অবশ্য এত কিছু কখনো ভাবিনি ভালোবাসা নিয়ে, তবে এটুকু বলতে পারি ভালোবাসাটা এক ধরনের পাগলামি। সুস্থভাবে সব কাজ সামলে এগোবে আর তেমনভাবে আমার ভালোবাসারও বর্ণনা হবে, কেরিয়ারে ফোকাস করব। ভালোবাসাও তেমনি অ্যাডজাস্ট করে নেবে আমার সঙ্গে, এটা মনে হয় ঠিক পাগলামি না। পছন্দের মানুষটাকে কাছে রাখতে গেলে অনেকটা পাগলামি করতে হয়, অনেক গুছিয়ে রাখা হিসেবও অগোছালো করে দিতে হয়, লক্ষ্যতেও মাঝে মাঝে লক্ষ্যভ্রষ্ট হতে হয়। তাতে তোমার চারপাশের লোক যতই খারাপ বলুক না কেন, নিজের ভালোবাসার কাছে তুমি তো লয়ালই থাকলে না, তাই না? এই পাগলামিটা যদি ভালোবাসার মধ্যে না থাকে, তবে সেই সম্পর্কটা সরে গেলেও ভবিষ্যৎ খুব একটা আফসোস হয়তো হবে না। এতক্ষণ হাঁ করে দৃষ্টির কথাগুলো শুনছিল আহেলি। বৌমনি এভাবে ভাবতে পারে? তুমি দাদাভাইকে খুব ভালোবাসো, তাই না বৌমনি? হঠাৎ করে আহিলি যে প্রশ্নটা করবে সেটা ভাবতে পারেনি দৃষ্টি। এতক্ষণ নিজের মনে যা চলছিল কিছু না ভেবে সেটা আহিলিকে বলে দিয়েছে দৃষ্টি। তবে এবার আহিলির প্রশ্নটাতে একটু ঘাবড়ে গেল মেয়েটা। তারপর আহিলির দিকে তাকে একটু হাসলো। আসলে এগুলো কোনোটাই আমার কথা না, একজন আমায় এই কথাগুলো বুঝিয়েছে। সে একজনটা কি দাদাভাই বৌমনি? তোমার দাদাভাই এই বিষয়ে আমার থেকে অনেক বেশি এগিয়ে। যেদিন এই উপলব্ধিগুলোকে আরও ভালো করে বুঝতে পারবো, সেদিন বলবো না হয় যে আমি ভালোবাসি কিনা। তবে তোমাকে এই কথাগুলো বললাম কারণ আমি চাই তুমি যেন বুঝতে পারো, আর তার সঙ্গে নিজের উল্টো দিকের মানুষটাকেও। তুমি খুব ভালো বৌমনি। আচমকাই দৃষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরল আহেলি। দৃষ্টিও আর কিছু বলল না। ও নিজেও মেয়েটার মাথায় সুন্দর করে হাত বুলিয়ে দিল। জানো তো আহেলি, ভগবান মাঝে মধ্যে আমাদের পরীক্ষা নেন। আমরা কতটা সহ্য করতে পারি, নিজেদেরকে কতটা চিনি, সেটা একবার পরখ করে দেখে নেন। আর একটা কথা কি বলো তো, ধৈর্য এবং ধৈর্যের সমান গুণ খুব কমই আছে। ঘুম থেকে উঠে একবার চারপাশটাতে চোখ বোলাতে অবাক হয়ে গেল শুভ। সোফার ওপরে একটা পাঞ্জাবি আর পায়জামা ভাঁজ করে রাখা। এগুলো এখানে কে রাখলো? দেখে তো নতুনই মনে হচ্ছে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সোফার কাছে এলো। পাশে আবার একটা চিরকুট রাখা, তাতে লেখা খানিকটা এমন, আজকে নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার সময় পাঞ্জাবিটা পরলে আমার খুব ভালো লাগবে। তার মানে দৃষ্টি রেখেছে এই পাঞ্জাবিটা। কথাটা ভাবতেই মনটা ভালো হয়ে গেল শুভ। তুমি আমার জন্য ভাবছো দৃষ্টি? তুমি কি আমায় ক্ষমা করতে পারলে তবে? এই বৌমনি, দেখো তো ঠিক হচ্ছে ভাজটা? নতুন রান্না করার দায়িত্ব পেয়ে আহিরি যে বেশ মজা পেয়েছে তা ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তার মানে দৃষ্টি ঠিকই ভেঙেছিল ওর মনটা ডাইভার্ট করতে হবে, আর সেটা ওর পছন্দের জিনিস দিয়ে। এই তো সুন্দর হচ্ছে। এক কাজ করো, তুমি আমাকে ইউটিউব থেকে একটা পছন্দ মতো রান্না বের করে দিও তো। তারপর তুমি আর আমি মিলে কাল সেটা এক্সপেরিমেন্ট করব। আজ তো নিমন্ত্রণ বাড়িতেই কেটে যাবে, কাল ওটা করব, কেমন? হ্যাঁ বৌমনি, ঠিক আছে। আমরা তাহলে বিরিয়ানি বানাবো। আমি বিরিয়ানি বানাতে পারি না, তুমি আমাকে শিখিয়ে দেবে গো। এই রে, কাকে দিয়েছো শেখানোর দায়িত্ব? আমিও তো তেমন ভালো বিরিয়ানি বানাতে পারি না। ঠিক আছে, আমি আর তুমি মিলে না হয় কাল শিখবো, কেমন? দেখি কেমন হয়। আচ্ছা আচ্ছা, ডান। কাল বিরিয়ানি বানাবো। আর বিরিয়ানি খাওয়ার জন্য দোকানের জন্য ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না। উফ, আমার তো ভাবলেই মজা হচ্ছে। শোনো না, বিরিয়ানি বানিয়ে পরশুদিন সৌম্যর জন্যও নিয়ে যাব। এমনিতেও আমি ওর থেকে টুকে লিখে পাশ করেছি বলে আমার থেকে ট্রিট চেয়ে পাগলা হয়ে যাচ্ছে। বিরিয়ানি খাইয়ে একদম ওর মুখটা বন্ধ করে দেবো, দাঁড়াও। তাও আবার আমার হাতের স্পেশাল বিরিয়ানি। কথাগুলো বলার সময় আহিলের চোখে মুখে যে প্রচণ্ড পরিমাণে এক্সাইটমেন্ট ছিল সেটা বুঝতে পারছে দৃষ্টি। তবে এক্সাইটমেন্টটা কি ঠিক কী জন্য? বিরিয়ানি বানাবে বলে, নাকি কাউকে নিজে রান্না করা খাবারটা নিজের বন্ধু সৌম্যকে খাওয়াবে বলে? শুভ আর দৃষ্টি দুজনকে আজ বেশ মিষ্টি দেখাচ্ছে। শুভর পাঞ্জাবি রঙে এই রকম রঙের সাজিয়ে নিয়েছে দৃষ্টি। আজকের রং নীল। নীল রঙটা দৃষ্টির বরাবরে প্রিয় হলেও বিয়ের পর সেভাবে নীল রঙের কিছু পরা হয়নি। কয়েকদিন আগে খানিকটা ইচ্ছা করে একটা নীল রঙের পাঞ্জাবিতে ডিজাইন করেছিল দৃষ্টি। তখন অবশ্য শুভকে এটা দেবে, শুভ এটা পরবে কিনা এসব কিছুই জানা ছিল না মেয়েটার। আজ সকালে কি মনে হতে শুভর জন্য পাঞ্জাবিটা রেখে এসেছিল দৃষ্টি।
তবে যখন ঘরে এসে দেখলো শুভ ওই পাঞ্জাবিটাই পরেছে, তখন খোলা আকাশের মতো একটা ভালো লাগা ঘিরে ধরলো মনটাকে। নিজেও তাই ইচ্ছে করে নীল রঙের শাড়িতে নিজেকে সাজলো। ওই যে নীল রং যে প্রেমের রং। নীল রং ছিল ভীষণ প্রিয়। পছন্দের একটা লাইন মনে পড়তেই আজ নিজেকেও শুভর সঙ্গে নীল রঙে সাজলো মেয়েটা। আচ্ছা, একটা কথা বলুন তো, আজকের তো এই শুভদৃষ্টি গল্পটার 1 মাস হলো। দেখতে দেখতে শুভ আর দৃষ্টির 1 মাস থেকে গেল আমাদের সঙ্গে আমাদের প্রতিদিনের একটা অভ্যাস হয়ে, তাই না বলুন? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।